1986 সালে লিবিয়াতে আমেরিকান ফোর্সেসের হামলা হোক, 2002 সালে ইরাকে অথবা 2014 সালে সিরিয়াতে, আমেরিকা যখন চেয়েছে মিডল ইস্টের ভাগ্য বদলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একটি দেশ আছে যেটি গত কয়েক দশক ধরে তাদের নিয়ন্ত্রণে আসছেই না। আজও আমেরিকা আর ইসরায়েল ইরানের দুর্গে ফাটল ধরানোর চেষ্টা করছে, কিন্তু সেটা মোটেও সহজ হবে না। ইতিহাস সাক্ষী, গত 600 বছরে ইরানের বর্ডারের 1 ইঞ্চিও নিজের জায়গা থেকে সরেনি। সেটা হোক মঙ্গোলস, রোমানস, আরবস, টার্কস, রাশিয়ানস অথবা ব্রিটিশ এম্পায়ার। ইরান বারবার প্রমাণ করেছে যে সে সবচেয়ে বড় হামলাও সহ্য করার শক্তি রাখে। কিন্তু এই শক্তির আসল রহস্য কি? কোন জিনিসটা ইরানকে বাকি আরব দেশগুলো থেকে একেবারে আলাদা আর শক্তিশালী করে তোলে? তৃতীয় নয়নে আবারও স্বাগতম। প্রকৃতির দেওয়া উপহার, ইরান একটি বিশাল দুর্গ। ইরানকে যদি এক বাক্যে বোঝাতে হয় তাহলে বলতে হবে এটি একটি বিশাল দুর্গ। এমন একটি দুর্গ যার দেওয়াল মানুষ নয়, স্বয়ং প্রকৃতি তৈরি করেছে। এই দেশটি 4 দিক থেকে পাহাড়ে ঘেরা। দক্ষিণে আছে জ্যাগ্রস মাউন্টেন রেঞ্জ। এই পাহাড়ি শৃঙ্খল ইরানের দক্ষিণ দিক থেকে আসা শত্রুদের জন্য একটা দেওয়ালের মতো কাজ করে। দক্ষিণ পশ্চিমে এই জ্যাগ্রস পাহাড় ধীরে ধীরে ইরাকের দিকে ঢলে পড়েছে, কিন্তু উত্তর পশ্চিমে এগুলো এতটাই উঁচু আর কঠিন হয়ে যায় যে তুর্কির সাথে একটা প্রায় অসম্ভব বর্ডার তৈরি হয়েছে। যেখানে পাহাড় নেই সেখানে আছে জলাভূমি, বিশেষ করে যেখানে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী একসাথে মিলেছে। এই মার্শল্যান্ডস বা জলাভূমিগুলো একটি প্রাকৃতিক বাধার মতো কাজ করে, যেন কোনো দুর্গের সামনের গভীর পরিখা। এটা গেল ইরাক আর তুর্কির সাথে বর্ডারের কথা। এবার উত্তরের দিকে তাকালে দেখা যাবে ক্যাসপিয়ান সি বা আজারবাইজানের দিকে। সেখানে আছে অ্যালবর্জ মাউন্টেন রেঞ্জ, যা রক্ষার জন্য সদা প্রস্তুত। পূর্ব দিকে ছোট ছোট পাহাড়ি শৃঙ্খল ইরানের চারপাশে একটা ফিতার মতো জড়িয়ে আছে, যা আফগানিস্তান আর পাকিস্তানের সাথে বর্ডার তৈরি করে। অর্থাৎ 4 দিক থেকে এই পাহাড়গুলো ইরানকে একটি দুর্গের মতো নিরাপদ রেখেছে। আর দক্ষিণে পার্সিয়ান গালফ হলো এই দুর্গের শেষ দেওয়াল। যদি কেউ পার্সিয়ান গালফ দিয়ে দখল করতে আসে, সামনে দাঁড়িয়ে আছে 1.5 কিলোমিটার উঁচু পাহাড়, যা প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত ভেতরে ছড়িয়ে আছে। যে কোনো দেশ দখল করতে হলে সেই দেশের ভৌগোলিক অবস্থান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই একই রকম প্রাকৃতিক পাহাড়ের কারণে আফগানিস্তানও আজ পর্যন্ত টিকে আছে, সে শত্রু সোভিয়েত ইউনিয়ন হোক বা আমেরিকা। ঠিক এভাবেই এই পাহাড়গুলো ইরানের নিরাপত্তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে গত 600 বছরে ইরান দখল করার যত চেষ্টা হয়েছে সব ব্যর্থ হয়েছে। ইরানের বর্ডারের বাইরে ভেতরের দিকে তাকালে দেখা যাবে 2টো বড় মরুভূমি, দাস্তে কাবির আর দাস্তে লুট। এগুলো এতটাই রুক্ষ যে মানুষ বাধ্য হয়ে পাহাড়ের ওপরেই বসবাস করে। ইরানের মোট 90 কোটি জনসংখ্যার বেশিরভাগই এই পাহাড়ি এলাকাগুলোতেই থাকে। এই কারণে যে কোনো বাইরের বাহিনীর পক্ষে ইরানের ভেতরে ঢুকে সেটাকে নিয়ন্ত্রণ করা সব সময় এক দুঃস্বপ্নের মতো। স্থলপথে আসা শত্রুর জন্য একদিকে লজিস্টিক্সের চ্যালেঞ্জ, অন্যদিকে সাপ্লাই লাইনের সংকট, সরু রাস্তা আর কঠিন আবহাওয়া, সব মিলিয়ে নিত্য নতুন বাধা। তবে এই গল্পের আরেকটা দিকও আছে। এই পাহাড়ি শৃঙ্খল যেমন ইরানকে রক্ষা করে, তেমনি ইরানকে আটকেও রাখে। ইতিহাসে দেখা গেছে যখনই ইরান পশ্চিম দিকে এগোতে চেয়েছে, এই পাহাড়ি ইরানের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ইরান তার দক্ষিণ ও পশ্চিমে প্রভাব রাখতে সরাসরি যুদ্ধ করে না, বরং তারা শিয়া প্রক্সি গ্রুপের একটা নেটওয়ার্ক তৈরি করে রেখেছে, যেমন লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথিজ, ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স এবং প্যালেস্টাইনে হামাস ও ইসলামিক জিহাদ। স্ট্রেইট অফ হরমুজ ইরানের হাতের সবচেয়ে বড় তাস। এবার আসি স্ট্রেইট অফ হরমুজের কথায়। আগেও একটি ভিডিওতে বলেছিলাম স্ট্রেইট অফ হরমুজ ইরানের জন্য একটি অসাধারণ স্ট্র্যাটেজিক সম্পদ। এখানে দেখলে বোঝা যাবে পার্সিয়ান গালফের পুরো উত্তর অংশ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইরানের অধীনে, আর নিচের অংশ ভাগ করে নিয়েছে অন্যান্য দেশ: ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, বাহরিন, কাতার, ইউএই আর ওমান।
পার্সিয়ান গালফের এই প্রবেশ মুখকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। এর উত্তরে শুধু ইরানের কোস্টলাইন আর দক্ষিণে ওমানের একটি ছোট্ট অংশ। হরমুজে ইরানের দিকে একটি ভি শেপ তৈরি হয়েছে, যার ফলে 3 দিক থেকে ইরান এই অংশটি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আর নিচের অংশ যেটা ওমানের কাছে, সেটা সরু আর পাহাড়ি রাস্তায় ভরা। হরমুজ থেকে মাত্র 50 কিলোমিটার পর্যন্ত বেরিয়েছে। এই কারণে ইরানের পক্ষে সব সময় হরমুজ বন্ধ করা অনেক সহজ ছিল। আর এখন ইউএস ইসরায়েলের হামলার পরে তারা সেই অপশন ব্যবহারও করে ফেলেছে। ইরান স্পষ্ট বলে দিয়েছে, যে কোনো দেশের জাহাজ হরমুজের দিকে এগোলে সেটা জ্বালিয়ে দেওয়া হবে। এতে শুধু গালফ দেশগুলো নয়, পুরো দুনিয়া প্রেসারে আসবে। কারণ পৃথিবীর 20% অয়েল, কাতারের 90% এলএনজি এবং বিশ্ব অর্থনীতির 5% এই হরমুজের উপর নির্ভরশীল। 2025 সালে বিশ্ব অর্থনীতির আকার ছিল $120 ট্রিলিয়ন, আর হরমুজ বন্ধ হলে সেখান থেকে $6 ট্রিলিয়ন রাতারাতি উবে যাবে। তাই ইরানে কেউ হামলা বা দখলের চেষ্টা করলে ইরানের কাছে হরমুজ বন্ধ করে পুরো দুনিয়াকে চাপে ফেলার মতো একটি মূল্যবান অস্ত্র সব সময় প্রস্তুত আছে। দীর্ঘ কোস্টলাইন, ইরানের তৃতীয় শক্তি। এবার আসি ইরানের তৃতীয় সুবিধার কথায়। ইরানের মোট পরিধি 8731 কিলোমিটার, যার মধ্যে 2815 কিলোমিটার সমুদ্র তীর। ক্যাসপিয়ান সি আর পার্সিয়ান গালফ মিলিয়ে ইরানের বর্ডারের 32% সমুদ্র তীর। আর এটা কোনো সাধারণ কোস্ট নয়। সাধারণত কোস্টের পরে বালুচর থাকে, কিন্তু এখানে আছে পাহাড়ি শৃঙ্খল, যেখানে ইরান গোপন জায়গায় মিসাইল ব্যাটারি বসিয়ে রেখেছে। এখানে গুহা আর অনেক ব্লাইন্ড স্পট আছে, যেগুলো স্যাটেলাইট বা ড্রোন থেকে দেখলেও ধরা পড়ে না। কোনো শত্রু সমুদ্র থেকে ডাঙায় নামলেও সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখোমুখি হতে হবে, যেখান থেকে যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে। ভূগোল, স্ট্রেট অফ হরমুজ আর কঠিন কোস্ট লাইনের পরে ইরানকে বাইরের আক্রমণকারীদের থেকে রক্ষাকারী চতুর্থ শিল্ড হল এর বিভিন্ন জাতিগোষ্ঠী। ইরান একটি মাল্টি এথনিক দেশ, মানে সেখানে শুধু একটি জাতি নয়। এখানে পার্সিয়ানস, আজেরিজ, কুর্দস, আরবস, বালোচ আর তুর্কমেনস সহ আরও অনেক আলাদা আলাদা গোষ্ঠী বসবাস করে। যখন কোনো দেশের জনগণ বিভিন্ন জাতি নিয়ে গঠিত হয়, তখন সবচেয়ে বড় সমস্যা হয় সবাইকে খুশি রাখা। প্রত্যেক গ্রুপ নিজের অধিকার চায়, নিজের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে চায়। এখানে পাহাড়ি এলাকায় বিভিন্ন গোষ্ঠী নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে আলাদাভাবে বাস করে, আর প্রত্যেকের মধ্যে কয়েকশো বছর পুরানো মতভেদ আছে। ইরান অবশ্য সবাইকে শিয়া মুসলিমের ছাতার নিচে একত্রিত করে রেখেছে, তবুও প্রায়ই বিক্ষোভ দেখা যায়। এই বিক্ষোভ আজও চলছে, যাতে এত পর্যন্ত 7000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এটি 1979 সালের ইসলামিক রেভলিউশনের পরে সবচেয়ে বড় বিক্ষোভ। এই সব কিছুকে নিয়ন্ত্রণ করা আর একটা ছাতার নিচে রাখা ইরানের জন্য সব সময় কঠিন কাজ। কখনো এক গোষ্ঠী নাখোশ, কখনো আরেকটা। এই মাল্টি এথনিসিটি যেখানে ইরানের জন্য একটি সমস্যা, সেখানে বাইরে থেকে আসা যে কোনো আক্রমণকারীর জন্য এটা আরও বড় সমস্যা। যে ইরান দখল করতে চাইবে তাকে প্রথমে ভূগোলের সাথে লড়তে হবে, তারপর ভেতরের সব মানুষকে একসাথে নিয়ে চলতে হবে, যা প্রায় অসম্ভব। এই কারণেই ব্রিটিশ কলোনিয়াল আমলে যখন গোটা উপমহাদেশে ব্রিটিশ শাসন ছিল, তখনও কেউ ইরানকে নিজের কলোনি বানাতে পারেনি। এই বিষয়টা ইউএস আর ইসরায়েলও ভালোভাবেই বোঝে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন ইরানের মানুষের উচিত ইসলামিক রিজিম উৎখাত করা, কারণ তারাও জানে ইরানের মানুষের শক্তি ছাড়া ইরানকে পরাজিত করা প্রায় অসম্ভব। 1941 সালে ব্রিটিশ আর রাশিয়ানস ইরান দখল করেছিল, ইরানের তৎকালীন শাহের ছেলের সাহায্যে। লক্ষ্য ছিল ওয়ার্ল্ড ওয়ার 2-তে নাৎজি ফোর্সেস যেন ইরানকে তাদের বেস হিসাবে ব্যবহার করতে না পারে। তখনও ইরানের বিভিন্ন গোষ্ঠী সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এই গোষ্ঠীগুলোর মধ্যে নিজেদের মতভেদ থাকলেও ধর্মীয়ভাবে এরা সবাই এক সূত্রে গাঁথা। ইরানের 95% জনগণ শিয়া মুসলিম।
সেপ্টেম্বর 1980 সালে ইরানিয়ান রেভলিউশন সবে হয়েছে। সাদ্দাম হোসেন ভেবেছিলেন এখন ইরানের আর্মি বিশৃঙ্খল আর সিস্টেম দুর্বল। এই ভেবে ইরাক ইরান দখলের নিয়তে হামলা করে বসল। কিন্তু যে যুদ্ধকে সাদ্দাম সহজ ভেবেছিলেন সেটা পরের 8 বছর ধরে চলল। শুরুতে ইরাকি আর্মি অনেক ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু 2 বছরের মধ্যেই ইরান তার জমি ফিরে নিল। এই যুদ্ধে শুধু ইরানের মিলিটারি নয়, সাধারণ মানুষও লড়াইয়ে অংশ নিয়েছিল। সবাই এক ছাতার নিচে এসে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। সাদ্দাম আশা করেছিলেন ইরানের আরব জনগোষ্ঠী ইরাকের পক্ষে চলে আসবে, কুর্দস বিশৃঙ্খলা করবে, যাতে ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু সাদ্দামের সব আশায় পানি ঢেলে দিল ইতিহাস। যে গোষ্ঠীগুলোর মধ্যে নিজেদের মতভেদ ছিল, যুদ্ধের সময় সবাই শিয়া মুসলিমের ছাতার নিচে এক হয়ে গেল, আর ইরানিয়ান ন্যাশনালিজম আরও শক্তিশালী হয়ে উঠল। 8 বছরের যুদ্ধ আর 10 লাখ হতাহতের পরে শেষ পর্যন্ত ইরাকও ক্লান্ত, ইরানও ক্লান্ত। কিন্তু 1 ইঞ্চি জমিও না নিয়ে সাদ্দাম হুসেনকে পরাজয় স্বীকার করতে হলো। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার আর্মি নয়, তার আকার। এই দেশ 16 লাখ বর্গ কিলোমিটার জুড়ে এক স্ট্র্যাটেজিক গোলধাধি। এটাকে বলে স্ট্র্যাটেজিক ডেপথ কনসেপ্ট। মানে শত্রু যত ভেতরে ঢুকবে তার সাপ্লাই লাইন তত দীর্ঘ হবে, ফিউয়েল আর লজিস্টিক্সের চাপ বাড়তে থাকবে, আর প্রতিরোধকরা আরও বেশি সময় পাবে। এর পাশাপাশি তেহরান, ইস্পাহান বা মাশহাদের মতো শহরগুলো বর্ডারে নয়, অনেক ভেতরে সুরক্ষিত। সেখানে পৌঁছতে পৌঁছতে শত্রু এমনিতেই ক্লান্ত হয়ে পড়বে। তাই এটা বলা ভুল হবে না, ইরানের মাটি নিজেই একটি নীরব রক্ষক, যে সময়কে তার সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নেয়। আশা করি এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক আর শেয়ার করবেন। পরের দারুণ ভিডিওতে আবার দেখা হবে।